ক্লাস 6-এর রিভিশন ক্লাসে সকলকে শুভেচ্ছা। আমরা আজকে আমাদের যে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দের ভারতবর্ষের ইতিহাসের যে ধারাবাহিক বিবরণ সেই বিবরণ নিয়ে আজকে আমরা জানব, পুনরাবৃত্তি করব। তো এই সময় আগের অধ্যায়ে আমরা জেনেছি যে হরপ্পা সভ্যতা মোটামুটি খ্রিস্টপূর্ব ৩০০০ থেকে খ্রিস্টপূর্ব ১৫০০ অবধি এর সময়কাল ছিল। এরপর হরপ্পা সভ্যতার পতনের পর বৈদিক সভ্যতা, ঋগ বৈদিক সভ্যতা বা আর্যদের সভ্যতার বিকাশ ঘটে। এর আনুমানিক সময়কাল খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে খ্রিস্টপূর্ব ৬০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল। এই সময়কালে আবার এই বৈদিক যুগকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ঋগ বৈদিক যুগ, এক নম্বর। ২ নম্বর হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। ঋগ বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগ। তো এই বৈদিক যুগ মূলত নামকরণ হওয়ার পেছনে সব থেকে বড় যে কারণ ছিল যে এই সভ্যতাটি বেদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। বৈদিক যে সাহিত্য, সেই সাহিত্যকে কেন্দ্র করে বা সেই সময়ের বিখ্যাত গ্রন্থ বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান, সেই বেদকে কেন্দ্র করে সভ্যতার বিকাশ লাভ করে। সমস্ত বৈদিক সাহিত্য ৪ ভাগে ভাগ করা যায়। ঋগ, সেই সংহিতা, ব্রাহ্মণ, অরণ্যক এবং উপনিষদ। আবার ঋগ, সাম, যজু, অথর্ব, এই ৪টি হলো সংহিতা। বৈদিক সাহিত্য, আদি বৈদিক সভ্যতার ইতিহাস জানা যায় ঋগ্বেদ থেকে। তাই বৈদিক যুগেরও ভাগ দুটি। আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হচ্ছে ঋগ্বেদ। পরবর্তী বৈদিক সাহিত্য থেকে পরবর্তী বৈদিক যুগের ইতিহাস জানা যায়। এই বৈদিক যুগ আর্যদের প্রাধান্য ছিল ভারতবর্ষে। বৈদিক সাহিত্যে তামা এবং ব্রোঞ্জের ব্যবহারের কথা স্পষ্ট জানা যায়। ঘোড়া ছিল অন্যতম পালিত পশু এ সময়ের। তারা বৈদিক যুগে এক রকমের মাটির পাত্র বানানো হতো। সেই পাত্রগুলির রং ছিল ধূসর, সেগুলি গায়ে ছবি আঁকা থাকতো। বৈদিক যুগের আরও একটি বিখ্যাত ঘটনা হচ্ছে ১০ রাজার যুদ্ধ। বিখ্যাত হলো ১০ রাজার যুদ্ধ। ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস, তার সঙ্গে অন্যান্য 10টি গোষ্ঠীর রাজার যুদ্ধ হয়েছিল। সুদাস 10 রাজার জোটকে হারিয়ে দিয়েছিলেন। এর ফলে ভরত গোষ্ঠীর রাজনৈতিক ক্ষমতা বেড়েছিল। নদীর উপর একটি বাঁধ ভেঙে দিয়েছিলেন সুদাস। হয়তো নদীর জলের উপর অধিকার বজায় রাখার জন্য এমনটা করা হয়েছিল। এ যুদ্ধের সঙ্গে পরবর্তীকালে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের কিছুটা মিল রয়েছে। বৈদিক সাহিত্যে ঋগ্বেদে রাজা শব্দের নানা রকম ব্যবহার করা হয়েছে। রাজা কথার আক্ষরিক অর্থ হচ্ছে নেতা। রাজা কথার অর্থ হচ্ছে নেতা। নেতা যে ধরনের দায়িত্ব সামলাতেন তার ভিত্তিতে ঠিক হতো তার নাম। রাজাকে বিশ্বপতি অর্থাৎ বিশ বা গোষ্ঠীর প্রধান বলা হতো। রাজা যে এলাকাটি শাসন করতেন তাকে রাজ্য বলা হতো। পরবর্তী বৈদিক যুগে উপজাতি বা গোষ্ঠীর নামের অঞ্চলের নাম হতে থাকে। বৈদিক সমাজের অর্থনীতি ও সমাজ নিয়ে বলতে গেলে আমরা যেটা প্রথমে পাই সেটা হচ্ছে আদি বৈদিক সমাজে গবাদি পশু ছিল প্রধান সম্পদ।
যার গবাদি পশু যত বেশি তিনি ধনী বলে পরিচিত হতেন। অর্থাৎ পশু বা গরু যার বাড়িতে যত থাকবে সেই হচ্ছে ধনী। কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে বৈদিক সমাজে কৃষির গুরুত্ব বাড়ছিল। কাঠের কারিগরি শিল্পের কথাও জানা যায়, চামড়ার শিল্পের কথা, ভেড়ার লোম থেকে পোশাক বানানোর কথা ঋগ্বেদে রয়েছে। সোনা আর নানা রকম গয়নার কথাও ঋগ্বেদে জানা যায়। ঋগ্বেদে গোড়ার দিকে কিন্তু বর্ণাশ্রম বা চতুর্বর্ণ প্রথা ছিল বলে জানা যায়। 4টি বর্ণ কথা এখানে উল্লেখ রয়েছে। সেই 4টি বর্ণ সমাজের মানুষের মধ্যে বিভেদ প্রাচীর তুলে ধরেছে। সেই 4টি বর্ণ হলো, প্রথম, যিনি ঈশ্বর বা ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হয়েছে বা মাথা থেকে, ব্রাহ্মণ, বাহু থেকে সৃষ্টি হয়েছে ক্ষত্রিয়, এবং উরু থেকে সৃষ্টি হয়েছে বৈশ্য, এবং পায়ের থেকে সৃষ্টি হয়েছে শূদ্র। এই শূদ্রদের কাজ হচ্ছে অপর 3 সম্প্রদায়ের সেবা যত্ন করা। পরবর্তী বৈদিক সমাজে বৈশ্য ও শূদ্রদের অবস্থা আস্তে আস্তে আরো খারাপ হয়েছিল। পরবর্তী বৈদিক সাহিত্যে বৈশ্যদের হেয় করে দেখানো হয়েছে। তাদের কোনো সামাজিক সুযোগ সুবিধা প্রায় ছিলই না। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল চতুরাশ্রম প্রথা। শিক্ষা সবার জন্য ছিল না, বিশেষত ব্রাহ্মণ সম্প্রদায়ের জন্য শিক্ষা শুধু বজায় ছিল। এই শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা জীবন ব্যবস্থায় 4টি শ্রম, পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি ভাগ বা পর্যায় ছিল। সেটাকে চতুরাশ্রম বলা হতো। সেই চতুরাশ্রমের প্রথম পর্যায় ছিল ব্রহ্মচর্য। যে ব্রহ্মচর্য অনুযায়ী গুরুগৃহে শিষ্যরা শিক্ষা লাভ করবে, ছাত্ররা, এবং গুরুগৃহে থাকবে। পরবর্তী পর্যায় ছিল শিক্ষা লাভের শেষে বিয়ে করে সংসার জীবন যাপনকে বলা হতো গার্হস্থ্যশ্রম বা গৃহস্থ জীবন। শিক্ষা লাভের পর বিবাহ করে গার্হস্থ্যশ্রম তারা পালন করত। বানপ্রস্থশ্রম বলা হতো সংসার থেকে দূরে বনে কুটির বানিয়ে ধর্মচর্চা করাকে। সব কিছু ভুলে ঈশ্বর চিন্তায় শেষ জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাসাশ্রম। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় মৌখিকভাবে শিক্ষার চর্চা হতো। এই শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু। গুরুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল। ছাত্ররা সেই পুরোটা শুনে, গুরুর মুখে শুনে আবৃত্তি করতে এবং মনে রাখত। মুখস্থ করার ক্ষেত্রে সঠিক উচ্চারণের উপরে বিশেষ জোর দেওয়া হতো। পরবর্তী বৈদিক যুগের শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক দেখা যায়। ছাত্র শিক্ষা নেওয়ার জন্য গুরুর কাছে আবেদন করত। উপযুক্ত মনে করলে উপনয়ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গুরু সেই ছাত্রকে শিষ্য হিসাবে মেনে নিতেন। মেয়েদেরও যে উপনয়ন হতো তারও বেশ কিছু প্রমাণ দেখা যায়। ছাত্রদের খাওয়া দাওয়ার দায়িত্ব ছিল গুরুর উপরে। সাধারণত 12 বছর ধরে শিক্ষা গ্রহণ চলতো। অনেকে আবার জীবনভরই ছাত্র থাকতো। এমনিতে 12 বছরের পড়াশোনা শেষ হলে সমাবর্তন অনুষ্ঠান হতো। সে অনুষ্ঠানে ছাত্রদের স্নাতক বলা হতো, স্নাতক বলা হতো বা ঘোষণা করা হতো। পড়াশোনা শেষ হলে, পড়াশোনা শেষে ছাত্রদের বিশেষ স্নান করার প্রথা ছিল। তার থেকে এই স্নাতক কথাটি এসেছে। গুরুগৃহ ছেড়ে চলে যাবার আগে ছাত্ররা সাধ্য মতো গুরু দক্ষিণা দিত। গুরু দক্ষিণা হিসাবে গুরুদান করার কথা জানা যায়। তো আজকে আমরা ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারায় খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ সময় পর্যন্ত
ভারতবর্ষের যে সংক্ষিপ্ত ইতিহাস, বৈদিক যুগ, সেই যুগ সম্পর্কে আমরা জানলাম। তোমাদের ইতিমধ্যে আগেই বিস্তারিত ক্লাস হয়েছে, বেশ কয়েকটি ক্লাসে। আজকে আমরা রিভিশন ক্লাসে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। পরবর্তী দিন তোমাদের এই অধ্যায় থেকে আবারও ক্লাস টেস্ট হবে। সকলে তোমরা তৈরি থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।